চলো তো আমরা যেটাতে ছিলাম যে আমরা বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্বটা পড়ছিলাম। তাহলে কোনো জায়গার যে বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্বটা কেন সেটা বুঝতে পেরেছো। এবার দেখো, কর্মক্ষম জনসংখ্যার অনুপাত থেকে ওই দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়, যেটা বললাম যে যদি কোনো দেশের জনসংখ্যার কর্মক্ষমতা কম থাকে তাতে আমাকে কি করতে হবে, বসিয়ে খাওয়াতে হবে। এখানে একটা সব থেকে ভালো উদাহরণ কি জানো, যেটা হয়তো আমাদের লিগালি বলা উচিত নয়, সেটা হচ্ছে আমাদের চীনে করোনার সময় বলা হচ্ছিল যে সব থেকে বেশি 60 বছর বয়সী লোক ওদের বেড়ে গেছে জনসংখ্যায়। এই জন্য ওরা নাকি এটা খুব সুন্দরভাবে গুছিয়ে প্ল্যান করে একটা বায়ো উইপেন্স হিসেবে হ্যাঁ ইউজ করেছিল। নিজেদের দেশের মধ্যে ইউজ করতে চেয়েছিল যাতে বয়স্করা মারা যায়। তো সেটা এনিহাও কোনো কারণে আমাদের আমরাও এই ফেসটা আমরা ফেস করে নিলাম, ঠিক আছে। তো সেইখান থেকে একটা বলতে পারো যে দেশেরই আমাদের এই কর্মক্ষম জনসংখ্যা খুব বেশি পরিমাণে কমে যাবে সেই দেশ তার মানে ডেভেলপমেন্টের দিক থেকে অনেক নিচে নেমে যাবে। ওকে, আচ্ছা সেকেন্ড দেখো, 14 থেকে 20, 21 থেকে 60 বছর বয়স জনসংখ্যার উপর ভিত্তি করে দেশের কর্মক্ষম শ্রমিকের জনসংখ্যা জানা যায়, যেটা আমরা বললাম আগে। আচ্ছা তাহলে তোমার এখান থেকে প্রশ্ন কোন পার্ট থেকে আসবে, এমসিকিউ, এটা হচ্ছে এই পার্টটা। আর এই পার্টটার জন্য নলেজ তুমি কোন পার্টটা থেকে গেইন করবে, এই পার্টটা থেকে। মানে জিনিসটা কি, কনসেপ্টটা কি ক্লিয়ার করলে এবার মেন এমসিকিউ আসবে এটা থেকে, কারণ কনসেপ্ট না ক্লিয়ার করলে আমাদের পক্ষে এমসিকিউ আনসার করাটা পসিবল না। তা বুঝতে পেরেছো বয়স লিঙ্গ অনুপাত। চলো নেক্সট চলে যাই নারী পুরুষ অনুপাত। নারী পুরুষটা কি বলছে দেখো, প্রতি 1000 পুরুষে স্ত্রী সংখ্যাকে নারী পুরুষের অনুপাত বলে। আচ্ছা আমরা তাহলে জেনে নিলাম যে প্রতি 1000 সংখ্যাকে মানে জনসংখ্যায় যতজন আমাদের স্ত্রীর মানে স্ত্রী সংখ্যাকে না মানে যতজন 1000 পুরুষের স্ত্রীর সংখ্যা থাকবে তাকে আমরা রেশিও বলছি। তো কেন এটা আমরা জানবো বলো তো, মানে আমাদের কি জানার দরকার। একটা জায়গায় ধরো যেটা বলছিলাম যে একটা জায়গায় ধরো আমাদের বেলুড়ে টোটাল পপুলেশন আছে 50 জন, এই 50 জনের মধ্যে কতজন স্ত্রী আছে বা নারী আছে, কতজন পুরুষ আছে, আমার জানার কেন দরকার। মানে এই পার্টিকুলার টার্মটা আমরা কেন জানবো, আমার তো শুধু এই টোটাল পপুলেশনটা জানলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি কেন জানবো, তোমার কি মনে হয় বলো, ট্রাই করো। বলো বলো। আচ্ছা শুধু সেটা নয়, ধরো সাপোজ দেখা যাচ্ছে নারী পুরুষ এখানে যদি শুধুমাত্র 50 জন পুরুষ থাকে, তাহলে কি আমাদের পরবর্তীকালে নেক্সট জেনারেশন বাড়ার কোনো পসিবিলিটি রয়েছে, তো থাকছে না। তাহলে এবং এই 50 জন পুরুষের মধ্যে যদি 10 জন মহিলা থাকেন, তাহলে সেই সমাজের ব্যবস্থাটা আমরা কি জানবো, আন্ডার ডেভেলপমেন্ট মানে অনুন্নত। কারণ সেখানে আমাদের নিয়ম হচ্ছে যে প্রকৃতির নিয়ম অনুযায়ী নারী পুরুষের সংখ্যার একটা রেশিওটা আমাদের থাকা উচিত, তবে আমাদের একটা ব্যালেন্স থাকে প্রকৃতিতে। যেমন আমরা জীবভর মণ্ডল বলি বা জীব বৈচিত্র্য বলি, প্রত্যেকটা জীবেরই আমাদের দরকার একটা ব্যালেন্স আমাদের তৈরি করতে গেলে। তো সেই জন্য আমাদের এখানে কি বলছে দেখো, 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে স্ত্রী পুরুষের অনুপাত 333, অর্থাৎ হ্যাঁ সরি 933, অর্থাৎ প্রতি 1000 পুরুষে 933 জন স্ত্রী। তাহলে 1000 জন পুরুষ হলে 933 জন কত হচ্ছে নারী বা স্ত্রী। এটা আমাদের কিন্তু বলছি আমরা 2001 সাল। 2001 সালটা কেন আমি ধরছি, কারণ আমাদের লাস্ট সেন্সাসের আগেরটা মানে 2011-র আগেরটা 1 সাল। তা তুমি বলবে এত পুরোনোটা কেন তাহলে ধর্ম ম্যাডাম, তার কারণ হচ্ছে আমাদের পরপর ডেভেলপমেন্টটা বোঝার জন্য পিছিয়ে আমাদের 2-3টে আদমশুমারিকে পড়তে হয়। কারণ আমি তো একটা আদমশুমারি 10 বছর ধরেই সেই দেশটা কতটা ডেভেলপড হয়েছে বুঝতে পারবো না, পিছিয়ে ধরতে হয়। এবং দেখো কি বলছে, শিল্প শহর, মহানগরী, বন্দর শহর ও কারখানা নির্ভর অঞ্চলে স্ত্রী অনুপাত কম। এই অনুপাত জনসংখ্যার গঠন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা প্রকাশ করে। 2001 সালে তাহলে দেখো যে চিত্র ছিল, সেখানে হচ্ছে আমাদের কিন্তু প্রতি 1000 জনে 933 স্ত্রী
এই রেশিওটা কিন্তু খুব একটা খারাপ নয়, একটা ডেভেলপড জায়গার মতোই রয়েছে, খুব আন্ডার ডেভেলপও বলবো না, আবার খুব একদম হাইলি ডেভেলপও বলবো না, বাট ভালো পজিশনে আমাদের নারী পুরুষের একটা অনুপাত রয়েছে। কিন্তু সমস্যা যেটা দেখা যাচ্ছে, শিল্প শহর, মহানগরী, বন্দর শহর, কারখানা নির্ভর অঞ্চলে স্ত্রী অনুপাত কম। এটা কি সমস্যা বলতো? এই পয়েন্টটা থেকে আমরা কি সমস্যা ফিল করতে পারি? তার মানে স্ত্রী শিক্ষার হার কম, তাহলে নারীরা বা স্ত্রীরা কাজে নিযুক্ত কম, মানে স্বনির্ভর কম, মানে তারা ম্যাক্সিমামই কোথায় থাকছে? বাড়িতে থাকছে। সেই জন্য কাজের জায়গা যেগুলো, মানে শিল্প শহর, মহানগরী, বন্দর শহর, কারখানা, এগুলো সবই মানে সেখানে স্ত্রীর অনুপাত নেই, ঠিক আছে, কম থাকছে। তো এটা কি 2001-এ আর আজকে আমরা 2025-এ একই চিত্র দেখতে পাবো? না। তাহলে এই যে ডেভেলপমেন্টটা, মানে 2025-এর নিরিখে আমরা দেখব এই পার্সেন্টেজটা আমরা রিসেন্ট কত সেটা আমরা সেন্সাস রিপোর্ট থেকে পেয়ে যাব, এবং আমরা এখন এটাকে টোটালি চেঞ্জ করে বলতে পারি যে শিল্প শহর, মহানগরী, বন্দর শহর সব জায়গায় নারী এবং পুরুষ উভয়ভাবেই একসাথে কাজ করছে। সেটা থেকে আমাদের সমাজের কি বার্তা আসবে? যে 2001 সাল থেকে পরপর দুটো সেন্সাস অনুযায়ী, মানে 2001 সালের একটা সেন্সাস, 2011-এর একটা সেন্সাস, তারপরে 2025 সাল পর্যন্ত আমাদের দেশ কোন দিকে এগিয়েছে, মানে গ্রাফটা কোথায় থাকবে? ঊর্ধ্ব দিকে থাকবে না নিম্নমুখী থাকবে? ঊর্ধ্বমুখী থাকবে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেনিফিট, যে আমরা এগিয়ে গেছি, আমরা পিছিয়ে যাইনি বা মাঝখানে থেমেও যায়নি। এইগুলো জানার জন্য আমার কোন রেশিওটা জানা দরকার? আমাদের হচ্ছে নারী পুরুষের অনুপাত। ওকে, আচ্ছা, নেক্সট যাই, প্রত্যাশিত আয়ু। দেখো, প্রত্যাশিত আয়ু জিনিসটা শুনলে কেমন একটা অদ্ভুত মনে হয় না? যে একটা লোক তাহলে কত বছর বাঁচবে, তাদের কি বাঁচার প্রত্যেকের একটা নির্দিষ্ট করে বয়স বলে দেবো? তো আমাদের অ্যাভারেজ একটা আয়ু তো আমাদের আছে। যেমন ধরো পৃথিবীর হুঞ্জা ট্রাইব যারা পৃথিবীর মধ্যে, তারা সব থেকে বেশি দিন বাঁচে। কোথায় থাকে জানো এই হুঞ্জা ট্রাইব লোকেরা? এরা থাকে হিন্দুকুশ, মানে ভারতের ওপরে যে কারাকোরাম পাহাড়, তার সাথে যে আফগানিস্তানের বর্ডার, হিন্দুকুশ পাহাড়, পাকিস্তানের বর্ডার মানে পিওকের বর্ডার, সেই বর্ডারে সেখানে যে লোকগুলো রয়েছে, মানে মোটামুটি ট্রাইব বলতে পারো, তারা পৃথিবীতে সব থেকে বেশি বছর বাঁচে, ঠিক আছে। আবার বেশ কিছু দেশে আসে যে তারা অ্যাভারেজে কম আয়ু। তো এটা কেন? দেখো, একজন নবজাত শিশু জন্মানোর পরে কতদিন বাঁচবে তার গড় হিসাব হলো প্রত্যাশিত আয়ু। বেঁচে থাকার জন্য যে সংগ্রাম, তাতে সমাজ কতদূর এগিয়েছে তার একটা গড় হিসাব প্রত্যাশিত আয়ু থেকে পাওয়া যায়। এই লাইনটার জন্যই আমরা প্রত্যাশিত আয়ুটাকে ক্যালকুলেট করি। মানে আমাদের কোনো দেশের বা কোনো জায়গায় ধরো কতজন জনসংখ্যা আছে অ্যাট ফার্স্ট আমরা জেনে নিলাম। আমরা প্রথম থেকে কি কি জানতে শুরু করেছি? দেখো, প্রথমে জেনেছি জনসংখ্যা কাকে বলে বা পপুলেশন কাকে বলে। সেই পপুলেশনে আমরা বয়স লিঙ্গ কেন ভাগ করছি, সেই বয়স লিঙ্গর গুরুত্বটা কি। তারপরে বলছি যে বয়স লিঙ্গ জানলেই হচ্ছে না, আবার কি জানতে হচ্ছে? নারী পুরুষের অনুপাত জানছি। নারী পুরুষের অনুপাত জানা হয়ে গেল, এবার বলছি যে সেই জায়গার লোকজনের প্রত্যাশিত আয়ু, মানে তারা অ্যাভারেজলি কত বছর বাঁচছে। তো কেন এটা জানতে যাব? ধরো দেখা যাচ্ছে আমাদের এই যে 50 জন লোক আমাদের এই বেলুড়ে ধরো বসবাস করছে, এই 50 জন লোকের পরবর্তী জেনারেশন যখনই হচ্ছে, মোটামুটি 1 থেকে 6 বছর আমরা যে বয়সের ভাগটা করেছি, এই বছরটাতে মৃত্যু হার সব থেকে বেশি। এটা সমাজের জন্য কি বার্তা নিয়ে আসে বলো? তারপরে শিশু মৃত্যু হার বেশি বলতে পারবো তো? 1 থেকে 6 আমরা যে আগে অনেকগুলো ভাগ করেছি, 1 থেকে 6টাকে আমরা কোন ভাগে ফেলছি? শিশু। তাহলে শিশু মৃত্যু হার যদি বেশি হয়, সেটা আমাদের সমাজের জন্য কি বার্তা নিয়ে আসে? সমাজ হচ্ছে সেখানকার অনুন্নত। কি ধরনের সমাজ? স্বাস্থ্য ব্যবস্থা। তার মানে আমার এই বয়সে শিশু মৃত্যু বেশি, মানে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা একদম খারাপ, ঠিক আছে। তাহলে আমাকে কোন দিকে লক্ষ্য রাখতে হবে? স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য।
মানে ধরো সাপোজ তুমি কোনো একটা জায়গায় শিক্ষকতা করতে গেছো, শিক্ষকতা করতে গিয়ে তুমি বুঝতে পারছো না যে তোমার স্কুলে কেন বেশি স্টুডেন্ট আসছে না। তুমি হয়তো ভাবছো আমার পড়ানো কি ভালো লাগে, যেটা আমরাও যখন পড়াই কখনো দেখলাম যে ক্লাসে অনেক স্টুডেন্ট আসছে, কখনো দেখলাম যে ক্লাসে অনেক স্টুডেন্ট আসছে না। তো যখন তুমি একজন অ্যাজ এ টিচার পড়াচ্ছ, যখন তোমার স্টুডেন্ট আসছে না, তোমার একটা খারাপ লাগবে যে তাহলে কি আমি খারাপ পড়াচ্ছি, বা আমার পড়ানোটা কি মানে স্টুডেন্টের ভালো লাগছে না। তুমি নিজের কিছুতেই ফল্ট খুঁজে পাচ্ছ না। মানে তুমি সব দিক থেকে দেখছো না আমি তো সর্বাঙ্গভাবে চেষ্টা করছি, আজকে স্টুডেন্ট আসেনি, কালকে একটা অন্যরকম পদ্ধতিতে তাহলে আমি ট্রাই করি, সেটা করেও দেখলে স্টুডেন্ট আসছে না। তাহলে তোমার অন্তর্নিহিত কারণটা খুঁজে যখন তুমি বার করতে গেলে, হয়তো দেখলে ওরা স্কুলে যাওয়ার থেকে ওরা কি করতে যাচ্ছে, বেশি কাজে চলে যাচ্ছে, যেটা আমাদের সুন্দরবন রিজিয়ন বা ইন্টেরিয়ার গুলোতে হয়। তো কেন তারা কাজে চলে যাচ্ছে বেশি? কারণ হচ্ছে তাদের ওখান থেকে বেশি পরিমাণে তারা কি পাচ্ছে, ইনকামটা পাচ্ছে। তাহলে তাদের ইনকাম করার দরকারটা কি? তার মানে সেই সমাজটা উন্নত নয়, সেই সামাজিক বা অর্থনৈতিক পরিকাঠামোটা উন্নত নয়। তারা যদি ওই টাইমটা স্কুলে এসে পড়াশোনা করে, তারা আর বাড়িতে গিয়ে খাবার জোগাড় করতে পারবে না, মানে তাদের বাবা মারা তাদের খাবার জোগাড় করে দিতে পারবেন না। খিদেটা তো মানুষের সব থেকে বড় জ্বালা, বেঁচে থাকার জন্য সবার আগে কি দরকার? খাবার দরকার, ঠিক আছে? তাহলে তোমার কাছে পড়তে যাবে না সে কি করতে যাবে? কাজ করতে যাবে। যখন আমরা একটা ইউনিট ইউজ করছি, সেই ইউনিটটা ইউজ করার কারণ হচ্ছে সেই সমাজের দিক থেকে জানা। তাহলে আমি যদি দেখি যে 1 থেকে 6 বছর বয়সে মৃত্যু হার কম, তাহলে আমি সেই সমাজটা সম্পর্কে কি জানবো? স্বাস্থ্যর দিক থেকে সব থেকে সে উন্নত করেছে, ডেভেলপ করেছে, যে শিশু মৃত্যু হার নেই। যেমন আগে একটা সময় পোলিওতে প্রচুর শিশু বিকলাঙ্গ হয়ে যেত, এখন কি হয়? তাহলে সেটা আমরা কেন হঠাৎ করে আমাদের মাথা চাড়া দিয়ে উঠলো যে পোলিওর জন্য আমাদের টিকা বা ভ্যাকসিন বার করতে হবে? কারণ দেখা যাচ্ছে বছরের পর বছর ধরে শিশুরা জন্মাচ্ছে আর তারা কিছু বছর পরে পোলিও রোগে ভুগছে। তো সেটা কি আমরা সার্ভে না করে জানতে পেরেছি? এই সার্ভের পার্টগুলো কিন্তু এইগুলো, ঠিক আছে? এরকম এক একটা পয়েন্ট নিয়ে নিয়ে আমরা সার্ভে করি। এবার ধরো আমরা যদি দেখি কোনো সমাজে 60-এর ঊর্ধ্বে যেটা রয়েছে আমাদের মৃত্যুহার বেশি, সেটা আমাদের কি মানে বোঝায়? 60-এর ঊর্ধ্বে মৃত্যু হার বেশি মানে যদি নর্মাল হয়, দেখো 60 বছরের ওপরে মৃত্যু হারটা নর্মাল, যদি নর্মাল রেশিওতে হয়, নর্মাল রেশিও মানে যতজন মারা যাচ্ছে ঠিক তত পরিমাণেই জন্মগ্রহণ করছে, তাহলে সেটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না। কিন্তু দেখা যাচ্ছে 60-এর ঊর্ধ্বে পপুলেশন যাচ্ছেই না, আমরা 60-এর মধ্যেই ম্যাক্সিমাম মারা যাচ্ছে। তাহলে আমরা কি জানবো? বয়সকালে আমরা তাদেরকে স্বাস্থ্যবিধি প্রদান করতে পারছি না, ঠিক আছে? যদি ইয়ং বয়সে মানে কর্মক্ষম অবস্থায় 21 থেকে 60 বছরের মধ্যে লোকে মারা যায়, তাই সেখানকার সমাজ চিত্র কি হবে? দুটো তিনটে হতে পারে। একটা হচ্ছে আমাদের খাদ্যের অভাবে হতে পারে, বিভিন্ন রোগের কারণে হতে পারে। যদি সেই দেশ খুব আন্ডার ডেভেলপমেন্ট হয়, তাহলে আমাদের মানে স্বাস্থ্য ব্যবস্থা একদমই খারাপ। যেটা আমাদের গ্রামাঞ্চলে হয় যে স্বাস্থ্যকেন্দ্র 3টে গ্রামের পরে, মানে রুগীকে নিয়ে যেতে যেতে তারা কি যাচ্ছে, মারা যাচ্ছে। তাহলে সেই স্বাস্থ্যকেন্দ্র কমিউনিকেশন আমাদের নেই। তো এই জিনিসগুলো জানার জন্য আমরা আরেকটা ইউনিট ইউজ করি, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ু। তো আমাদের মোটামুটি ডেভেলপড জায়গা হলে সেখানে আমাদের প্রত্যাশিত আয়ু কত থাকবে? অ্যাভারেজে 60 আপ। এবং সে যেন অসুস্থ হলে তাকে একটা আমরা ভালো স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য ব্যবস্থা প্রদান করতে পারি, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্টে যাই। দেখো কি রয়েছে আমাদের: গাণিতিক ঘনত্ব, শারীরবৃত্তীয় ঘনত্ব, কৃষি ঘনত্ব, মানে এগুলো কিন্তু সবই আমাদের পপুলেশনের অনুযায়ী। আচ্ছা, ওই ঘনত্বগুলোতে আমরা পরে আসি, আমরা যেহেতু জনসংখ্যা রিলেটেড আসছি, তো জনসংখ্যার পিরামিডে চলে আসি। জনসংখ্যার পিরামিড মনে আছে এই কে ছিলে? কে আমাদের তোমরা বিয়েতেও করেছো? হ্যাঁ, সেই 3টে, একটা উন্নত দেশ, একটা অনুন্নত দেশ, একটা সেই মাঝখানটা ফোলা, একটা মিডিয়ামটা ফোলা নয়, ঠিক আছে? এরকম আমরা করতাম। তো জনসংখ্যার পিরামিডটা আমরা কি কি করি দেখো, যে চিত্রের সাহায্যে বয়স, লিঙ্গ, পুরুষ মানে স্ত্রী পুরুষ ভেদে জনসংখ্যাকে বোঝানো যায়, তার আনুভূমিক অক্ষ স্ত্রী ও পুরুষ, উলম্ব অক্ষ বয়স। তার মানে আমরা যদি এরকম একটা গ্রাফ করি, তাহলে এই দিকটা কি থাকবে? স্ত্রী এবং পুরুষ, তার মানে পপুলেশন, তাই তো? মানে জনসংখ্যা থাকবে। আর উলম্বটা কি থাকবে? বয়স।
ধরো এটা 1 থেকে 6, এই যেটা আমরা ধরি 6 থেকে 14, এরকম করে করে আমাদের বয়সের ভাগ থাকবে। আচ্ছা, এইবার আমরা এখানে যেটা, এইটা উদ্দেশ্যটা কি করার, জনসংখ্যার প্রকৃতি, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের তারতম্য জানার জন্য আমরা এটা করি। যদি কোনো দেশে জন্মহার মাত্রাতিরিক্ত হয়, যেটা আমাদের দেশে বর্তমানে, সেইটা সেই দেশের সমাজচিত্র কি দেবে, মানে জন্মহার বেশি, তার মানে কি নিচের দিকের বয়সের গুলোর অনেকটা বেশি, আর যত ওপরের দিকে উঠছি সরু হয়ে যাচ্ছে, সেটা কি সমাজচিত্র আমাদের বার্তা দেবে? অশিক্ষা। যে আমাদের এখানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেই, তার মানে এখানে অশিক্ষা বেশি। সব থেকে বড় অশিক্ষা কার? স্ত্রী শিক্ষা। স্ত্রী শিক্ষার সব থেকে বড় অভাব, এবং স্ত্রী শিক্ষার অভাবের কারণে তারা নিজেরা স্বনির্ভরশীল নয়। স্বনির্ভরশীল না হলেই তাদের কারুর কথা শুনে চলতে হয়, সেটা পরিবারের চাপে। তাদের নিজেদের ইচ্ছা না থাকলেও তাদের পরিবারের কথা শুনে চলতে হয়। এবার ওপরের দিকটা কমে যাচ্ছে। ওপরের দিকটা কমে যাচ্ছে মানে কি? মানে যত বয়স হচ্ছে, যত যত বেশি জন্মাবে, তত বেশি কি করা উচিত? তো তারা তো বেঁচে থাকবে, কিন্তু কমে যাচ্ছে মানে মারা যাচ্ছে। তার মানে কি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত নয়? তার মানে ওই দেশটা একেবারেই অনুন্নত দেশ টাইপের। যদি আমরা দেখা যায় জন্মসংখ্যা নিয়ন্ত্রিত, জন্মহার নিয়ন্ত্রণে রয়েছে, এবং মাঝখানের পপুলেশনটা বেশি, সেটা কোন দেশ হবে? মানে কর্মক্ষম পপুলেশন, তাহলে ডেভেলপিং বা ডেভেলপড হবে। ঠিক আছে, তার মানে কর্মক্ষমতাই তো আমরা চাই। এখন জাপানে সব থেকে বেশি প্রবলেম যেটা হয়েছে জানো, জাপানের ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে 60+। তাহলে ওরা 60+ দিয়ে কাজ করাতে চাইবে না ইয়ং পপুলেশনকে দিয়ে কাজ করাতে চাইবো? আমরা ইয়ং পপুলেশনকে দিয়ে কাজ করাতে চাইবো। ইয়ং পপুলেশন নেই, সেই জন্য ওরা, এবং অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া যেটা ঘোষণা করেছে, জাপান ঘোষণা করেনি, অস্ট্রেলিয়া যেটা ঘোষণা করেছে, যে যদি কোনো দম্পতি তারা একাধিক, মানে সেকেন্ড ইস্যু নেন, একাধিক মানে ফার্স্ট ইস্যু নয়, সেকেন্ড ইস্যু নেয়, ফার্স্ট ইস্যুটা ম্যান্ডেটরি, সেকেন্ড ইস্যু নেন মানে সেকেন্ড বেবি নেন, তো সেই বেবির স্টিল মৃত্যু অবধি সমস্ত এডুকেশন এবং স্বাস্থ্যের দায়িত্ব সরকারের। জানো তো আমাদের দেশের বাইরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে স্বাস্থ্যর খরচা অনেক বেশি, মানে ট্রিটমেন্টের খরচা। কারণ ওদের ওখানে মেডিসিন কস্ট যদি কোম্পানি না দেয়, মানে তুমি যে কোম্পানিতে চাকরি করছো সেই কোম্পানি যদি না দেয়, তাহলে কিন্তু নিজেদের জন্য বহন করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য একটা জিনিস খেয়াল করবে, যারা আমাদের এখান থেকে ওই দেশে মাইগ্রেট করে, তারা রিটায়ার হলে আবার চলে আসে। রিটায়ারমেন্টের পরে ওখানে থেকে যায় খুব কম লোক আছে। কেন চলে আসে? রিটায়ারমেন্টের পর তার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, ওই কস্ট ওখানে চালিয়ে পোষাতে পারবে না। তার থেকে আমাদের এখানে তো কস্টটা কম, মানে আমরা চিপেস্ট। ঠিক আছে, তো সেই রকম ভাবে আমরা কি করি, উন্নত দেশের জনসংখ্যা, অনুন্নত এবং ওই যে অনুন্নত এবং উন্নত, মানে উন্নয়নশীল, অনুন্নত, উন্নত, এই তিনটেকে কি করতে হবে তোমাদের থিওরি হিসাবে পড়তে হবে, যে উন্নয়নশীল। এখান থেকে কিন্তু মুখস্থ করার কিছু নেই। যদি সব থেকে বেটার হয় যে এই তিনটে পড়ে পাশে একটা করে গ্রাফ তৈরি করে রাখো, জাস্ট গ্রাফটা দেখবে, তাহলে তার প্রকৃতিটা জেনে যাচ্ছ, তাহলে ওখান থেকে এমসিকিউ দিলে আনসার করতে পারছো। আচ্ছা, পরেরটা দেখো কি রয়েছে আমাদের, বয়স লিঙ্গ পিরামিড কি বলছে। দেখো, যখন কোনো দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুসারে নারী পুরুষের জন্ম মৃত্যুর আয়তন ও গঠন বিন্যাস যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে বয়স লিঙ্গ পিরামিড বলা হয়। এই পিরামিডকে আবার বয়স ভিত্তিক স্ত্রী পুরুষের অনুপাত সূচক পিরামিড বলা হয়। এটা পুরোটাই আমরা কি পড়লাম, থিওরিটিক্যালি পড়লাম। ঠিক আছে, তো থিওরিটিক্যালি আমরা যে এটা পুরোটা পড়লাম, এটা কি বলছে দেখো, যে যখন কোনো দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুসারে স্ত্রী ও নারী পুরুষের জন্ম মৃত্যুর আয়তন ও গঠন বিন্যাস, এটা লেখচিত্র করবো। তার মানে কি, ধরো আমার 50 জন পপুলেশন আছে, 50 জন পপুলেশনের মধ্যে আমি দেখে নিচ্ছি 30 জন হচ্ছে পুরুষ, 20 জন হচ্ছে
নারী, ঠিক আছে? টোটাল 50 জনের মধ্যে 30 জন পুরুষ, 20 জন হচ্ছে নারী। এবার আমি যখন একটা লেখচিত্র করছি, দেখা যাচ্ছে পুরুষেরা অনেকদিন বেঁচে আছে, নারীরা খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে। সেটা কি বার্তা দেয় আমাদের সমাজে? শিক্ষাটা এখানে আসছে না কিন্তু, কারণ নারীরা তো মারা যাচ্ছে। এখানে হচ্ছে নারীরা অবহেলিত, তাই তো? তুমি তোমার বাড়িতে, তোমার যদি বাড়িতে মা থাকেন, মায়ের যদি শরীর খারাপ হয়, তুমি যদি তাকে অবহেলা করো, তা সে মারা যাবে ট্রিটমেন্ট না করলে। আর তার মানে কি, নারীরা ওখানে অবহেলিত, ঠিক আছে? অথবা স্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি নেই, কারণ পুরুষ স্বাস্থ্য ব্যবস্থা একরকম হয়, স্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা একরকম হয়। আবার ধরো দেখা যাচ্ছে এই যে নারীরা 20 জন মহিলার মধ্যে যে ম্যাক্সিমাম মারা যাচ্ছে, তারা ম্যাক্সিমামই হচ্ছে প্রসূতি মহিলা, মানে প্রেগনেন্ট মহিলা। তাহলে সেটা আমাদের আগেকার দিনে কিন্তু ছিল, অনেকেই বাড়িতে ডেলিভারি করতে গিয়ে মারা যেত। সেটা আমাদের সমাজকে কি বার্তা দেয়? স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং জনসচেতনতা অত্যন্ত খারাপ, ঠিক আছে? কারণ জনসচেতনতা থাকলে কখনোই বাড়িতে ডেলিভারি আমরা করাবো না, কারণ সেখানে বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে, মায়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রিস্ক থেকে যাবে। এবং একটা খুব কমন জিনিস দেখবে, তোমাদের বাবা মাদের, মানে দাদু দিদাদের সময় মোটামুটি তারা 7-8 ভাই ছিলেন, তাদের কাছে একটা গল্প খুব কমন শুনবে, আমার একটা ভাই হয়েছিল মারা গেছে, বা তারা একটু বড় হয়ে মারা গেছে। কারণ তাদের, ধরো কোনো বাচ্চা জন্মানোর সময় যদি কোনো রোগ নিয়ে জন্মাতো, তাকে দেখানোই হতো না, তাহলে সেটা নির্ণয়ই করা হতো না। তাহলে এটা কি চরম অসচেতনতা, মানে যেখানে সেই শিক্ষাটাই পৌঁছায়নি, যেটা বাচ্চাকে জন্ম নিলে তাকে কিভাবে দেখভালটা করতে হয়, বা একটা বাচ্চা জন্ম নিলে সেই মায়ের কিভাবে দেখভালটা করতে হয়। যদি আবার উল্টো দেখা যায় যে নারীদের মধ্যে মৃত্যুহার কম, তাহলে আমরা কি বাড়তে পাবো সমাজে? শুধু নারী স্বাস্থ্য ব্যবস্থা না, আমরা পুরো সমাজই উন্নত, মানে পুরো সমাজই উন্নত, মানে পুরো দেশটাই ডেভেলপ হতে হবে। কারণ ডেভেলপ না হলে তো তোমাকে নারী কখনোই তুমি মানে সংরক্ষণ, মানে ভালোভাবে তাকে রাখবে না, ঠিক আছে? দেখো একটা জিনিস আমি খুব মানি, তোমরা হিস্ট্রি পড়েছো, তুমি অন্যান্য পরীক্ষার জন্য হিস্ট্রি পড়েছো, ব্রিটিশরা এসেছিল বলে হয়তো আজকে আমরা, বা আমি এখানে দাঁড়িয়ে পড়াতে পারছি। কারণ তারা কিন্তু যত খারাপই হোক, তারা একটা জিনিস খুবই মানতো, যে স্ত্রী পুরুষ সমান সমান অধিকার। কিন্তু তারা যদি না আসতো, আজকে হয়তো আমরা সবে সতীদাহ প্রথা থেকে উঠে দাঁড়াতাম খুব বড় জোর, মানে নারী শিক্ষার প্রসারটা কিন্তু এতটা পরিমাণ হতো না। তারা আমাদের যেমন ক্ষতিও করেছে, আমাদের কিছু উপকারও করে গেছে, ঠিক আছে? তো ওরা এত তাড়াতাড়ি সমাজে ডেভেলপ করেছে কিভাবে? কারণ ওদের প্রথম থেকেই জন সচেতনতা এতটাই বেশি, যে ওরা কখনোই সমাজের দুটো দিককে দু চোখে দেখেনি, এক চোখে দেখেছে। ওদের কাছে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না। ওদের ওদের কাছে কি ছিল বলতো? কিচ্ছু নেই। ওরা যখন আমাদের এখানে বিজনেস করতে আসে, তখন ওদের কাছে কি ছিল? ভারতে কেন এসেছিল? বিজনেস করতে। কি ছিল ওদের কাছে? কয়েকটা কয়েকটা লোক, তার প্রচুর ব্রেনে বুদ্ধি নিয়ে এখানে এসেছে, এবং এখানে এসে দেখছে এখানে মানে তখন রিসোর্স রিসোর্স রিসোর্স, মানে সম্পদের শেষ নেই, অথচ গুটি কতক লোকজন, যে লোকজনগুলো মোটামুটি কোনোভাবে না খাটাখাটনি করেই তাদের দিন চলে যাচ্ছে, এসে দেখে তারা ওই তাদের বুদ্ধিটা খাটিয়েছে। কিন্তু তারা কখনো তাদের দেশের যে মেল ফিমেল ডিভাইড করেছে? ডিভাইড করেনি। তাহলে তুমি হঠাৎ করে একটা দেশে গিয়ে নিজেকে এত ভালো জায়গা করে নিতে পারবে যদি তোমার সচেতনতা না থাকে? তাহলে সেই বুদ্ধিটা ছিল, এবং সেই জন্য দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজেদের কত ডেভেলপ করেছে। আজকে দেখো তালিবানি শাসনে আফগানিস্তান সমাজ ব্যবস্থায় কোথায় নেমে গেছে, ঠিক আছে? তো এইগুলোই আমাদের ডিপেন্ড করছে কিন্তু আমাদের এই বয়স লিঙ্গ পিরামিডের জন্য। এবং এই পপুলেশনটা যেন একটা মজা আছে, পপুলেশনে একটাও কিন্তু মুখস্থ করতে হবে না।
পপুলেশনে যতগুলো আমাদের প্যারামিডার আছে বলতে পারি আমরা, বা ইউনিট আছে, জাস্ট একটা কমন সেন্স অ্যাপ্লাই করে মনে রাখবে। আর এখান থেকে তোমাদের পয়েন্ট করে প্রশ্ন আসবে, নাহলে আমাদের সেন্সাস থেকে প্রশ্ন আসবে। দেখো, এরপর আসছে আমরা এথসেক্স পিরামিড, প্রথম শ্রেণী। এথসেক্স পিরামিডকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, তাদের মধ্যে অন্যতম হলো প্রথম শ্রেণীর পিরামিড। তা দেখে নিই প্রথম শ্রেণীর পিরামিডটা আমাদের কি বলছে। এই পিরামিড সেই সমস্ত দেশের উপযুক্ত যেখানে জন্মহার মৃত্যুহার দুই বেশি বা অনিয়ন্ত্রিত। তার মানে কিরকম দেশ, উন্নত না অনুন্নত? অনুন্নত। জন্মহারও বেশি, মৃত্যুহারও বেশি, বা এবং অনিয়ন্ত্রিত মানে কোনো নিয়ন্ত্রণ নেই, তার মানে কোনো এডুকেশন নেই। জন্মহার বেশি বলেই 15 বছর বা তার কম বয়সী কিশোর কিশোরী শিশুর সংখ্যা বেশি। তার মানে জন্মহার বেশি হচ্ছে মানে তারা তো অন্তত ধরো 40-50 অব্দি বেঁচে থাকবে, তাহলে ইয়ং জেনারেশনটাও কি হয়ে যাচ্ছে, বাড়ছে, কিন্তু তারপরে আর সাস্টেন করতে পারছে না। ঠিক আছে, সেই জন্য তাই ভূমি অত্যন্ত প্রশস্ত। ভূমি মানে যদি আমরা গ্রাফ করি, তাহলে জন্মহার থেকে মোটামুটি ইয়ং জেনারেশন অব্দি পিরামিডটা অনেকটা চওড়া থাকছে এতটা। অন্যদিকে মৃত্যুহার বেশি হওয়ার জন্য 60 বছর বা তার ঊর্ধ্ব বয়সী বৃদ্ধবিদ্যার সংখ্যা কম, যেটা একটু আগে বলছিলাম, কারণ তারা আর বাঁচতে পারছে না, মানে সেই স্বাস্থ্য ব্যবস্থা আমরা আর প্রদান করতে পাচ্ছি না। ঠিক আছে, তাই পিরামিডের শীর্ষ অতি সংকীর্ণ। বাট অ্যাকচুয়ালি দেখো এই দেশে পিরামিড এরকম সরু নয়, চওড়া হওয়ারই কথা, কারণ জন্মহার বেশি। তো জন্মহার বেশি হলে তারা অ্যাভারেজে ধরে নেবো 80 বছর যদি বাঁচে, তাহলে 60-এর পরে তো চওড়া হওয়ারই কথা, কিন্তু এটা উপর দিকটা সরু হয়ে যাচ্ছে, তার মানে মৃত্যুহারটা বেশি হচ্ছে। ইথিওপিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা প্রভৃতি দেশে এথসেক্স পিরামিড এই ধরনের, এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কোন কোন দেশ, হ্যাঁ তার মানে অনুন্নত দেশগুলো। তুমি এখন ইজিলি এর সাথে ঘানা অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, এবং যে কোনো সাউথ আফ্রিকান কেন, আমাদের ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোও তাই। আমাদের আর্জেন্টিনা বলো, ব্রাজিল বলো, এরাও অত্যন্ত গরিব কান্ট্রি, এদেরও সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এরা শুধুমাত্র একটু ফুটবল খেলে, তার উপরেই বলতে পারো মানে এই যে নাইজেরিয়ানদের দেখেছো, কোনো ফুটবল প্লেয়ারকে দেখেছো নাইজেরিয়ানদের? নাইজেরিয়াতে যখন ছেলেরা জন্মায়, মানে নাইজেরিয়াতে, আমি একদম লোকাল একটা জায়গার কথা বলছি, কারণ নাইজেরিয়ায় আমার এক রিলেটিভ কিছুদিন পোস্টিং ছিল চাকরি সূত্রে। তো নাইজেরিয়ায় এরকম হয়, তুমি ধরো এরকম ফোন নিয়ে যাচ্ছ, তোমার সামনে আসবে, ফোনটা দে, তোমাকে দিয়ে দিতে হবে, যা টাকা পয়সা আছে দে, মানে তার তোমার আশপাশ দিয়ে কিন্তু প্রচুর লোক যাচ্ছে, দিয়ে দিতে হবে। মানে নাইজেরিয়ানদের কাছ থেকে নেবে না, অন্য দেশ থেকে যারা ওখানে চাকরি করতে যায় চলে যাবে। আচ্ছা, তুমি তাহলে টাকা পয়সা কি করতে চাইবে? তাহলে তুমি যা টাকা পয়সা পাবে ওখানে এক্সচেঞ্জ করিয়ে ব্যাংকে রাখতে চাইবে, নর্মালি আমরা যেটা করি অন্য দেশে গেলে। তো তোমার নামে একটা মোটা টাকা নাইজেরিয়ানদের ব্যাংকে জমা হয়েছে, তুমি এখান থেকে চাকরি সূত্রে ওখানে গেছো, নাইজেরিয়ান সরকার ওই টাকাটাকে নিয়ে ওই ব্যাংকটাকে দেউলিয়া করে দেবে, দেউলিয়া ঘোষণা করে দেবে। মানে ওরা এতটাই অর্থভাবে ভোগে, মানে যদি যেখান থেকে যা টাকা পাবে। এবং নাইজেরিয়া সরকারও কিন্তু জানে যে আমাদের এখানে দুষ্কৃতিমূলক কাজ প্রচুর বেশি হয়। ঠিক আছে, তো ওখানে কেমন করে টাকা রাখে জানো? আমার যে রিলেটিভ গেছিল 2 বছরের জন্য, ফ্যামিলি নিয়ে 3 মাসের বেশি আর থাকতে পারেনি ওখানে। বিছানার গদি গদি ফাটিয়ে তলায় টাকা ঢুকিয়ে রাখতো, মানে ডলারে এক্সচেঞ্জ করে ওইখানে টাকা ঢুকিয়ে রাখতো। কোনো ব্যাংকে, কোনো সরকারি সংস্থায় টাকা রাখতো না। এবার কি, তুমি যখন ফিরে আসবে তুমি আনবে কি করে? তুমি লিকুইড ক্যাশটা একটা লিমিটেডের ওপর আনতে পারবে না, তখন ওরা দিনের দিন, মানে ধরো তুমি কালকে তোমার ফ্লাইট, আগের দিন জমা দিয়ে পরের দিন এরকম করে চলে আসে। মানে এতটাই ওদের ফুড সিকিউরিটি অভাব, মানে ফুড সিকিউরিটির অভাব বলতে পারো, খাদ্য নিরাপত্তার অভাব। এবং বলছে ওখানে যে ছেলেটা একটুখানি বেশ লম্বা চওড়া হয়, নাইজেরিয়ানরা মোটামুটি সবাই 6 ফুটের কাছাকাছি হয় আর একটু হেলদি হয়, কারণ সাউথ আফ্রিকান ফিগার। তো তো বলছে যেই হলো, যদি বাই চান্সলি কোনো মতে দেখে যে সে একটুখানি দৌড়াতে পারছে, স্কুলের কোনো শিক্ষা ব্যবস্থা যারা স্পোর্টস টোর্সে দৌড়াতে পারছে, তাকে একেবারে আপ্রাণ চেষ্টা করা হয় ফুটবলার হিসেবে তৈরি করার জন্য। কারণ ফুটবলার হিসেবে তৈরি হলে আমাদের ওদের অর্থনৈতিক, মানে বিদেশ থেকে টাকা ওরা ইনকাম করতে পারবে, বা
ওরা একটু যদি ফুটবল খেলতে পারে ওরা অন্য দেশে চলে যায়, গিয়ে নাম লিখে দেয়। আমাদের এখানেই দেখবে কত নাইজেরিয়ান ফুটবলার খেলতে আসে, বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে আসে। তা আমরা কি সেটা করি? তাহলে কেন করি না? আমরা কি করি? আমরা তো জানি যে আমরা পড়াশোনা করব, চাকরি করব, সেটা করবো, কারণ আমাদের সেই রিসোর্সটা আছে। ওদের সেই রিসোর্সটা নেই, ওরা একেবারেই অনুন্নত দেশ। তাহলে এটা গেল আমাদের প্রথম শ্রেণী। তাহলে এক কথায় প্রথম শ্রেণী মানে অনুন্নত দেশ। দ্বিতীয় শ্রেণী, H6 পিরামিডের অন্যতম বিভাগ হলো দ্বিতীয় শ্রেণীর পিরামিড। এই পিরামিড সেই সমস্ত দেশের উপর উপযুক্ত যেখানে জন্মহার বেশি বা অনিয়ন্ত্রিত, কিন্তু শিশু মৃত্যু হার ক্রমশ কমছে। তার মানে ডেভেলপিং, উন্নয়নশীল, ডেভেলপ হচ্ছে। তাহলে জন্মহার বেশি মানে জন্মহারকে নিয়ন্ত্রণ করতে পারিনি, মানে সেই পরিমাণে শিক্ষা আমরা এখনো দিতে পারিনি, কিন্তু শিশু মৃত্যু হারটা মানে শিক্ষা মানে স্বাস্থ্যটা আমরা আস্তে আস্তে কি করতে পেরেছি, উন্নত করতে পেরেছি। এই পিরামিডের অতি প্রশস্ত ভূমিটি লক্ষ্য করলেই জন্মহারের এই বৈশিষ্ট্য সহজে বোঝা যায়। এই পিরামিড দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পরিচয় বহন করে। ব্রাজিল, মেক্সিকো, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ হচ্ছে, শ্রীলঙ্কা দেখো আমাদের প্রতিবেশী দেশ, ঠিক আছে। তাহলে শ্রীলঙ্কাকে আমরা কি ধরনের কান্ট্রি বলি? ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের দেশকেও আমরা একটা অর্থে বলতে পারি। আমাদের দেশেও কিন্তু জন্মহার অনিয়ন্ত্রিত। আমরাও ইন্ডিয়াতে থেকে এটাকে আমাদের ডেভেলপিং কান্ট্রি বলবো, এবং আমাদের দেশও জন্মহার অনিয়ন্ত্রিত, কোনো নিয়ন্ত্রণ নেই, এবং তার থেকে বড় কথা আমাদের কোনো রুলস নেই। যেটা আমাদের চীনে রয়েছে 1 চাইল্ড পলিসি, 2 চাইল্ড পলিসি, আমাদের কোনো পলিসি নেই, ঠিক আছে। তাহলে আমাদের জন্মহারও কিন্তু অনিয়ন্ত্রিত, কিন্তু আমাদের কি শিশু মৃত্যুর হার বেশি? কখনোই না। মোটামুটি অ্যাভারেজে আমরা কত বছর বাঁচি? 70-70-র কাছাকাছি। তাহলে আমরাও হচ্ছি এই ডেভেলপিং এর মধ্যেই পড়ি। আচ্ছা, নেক্সট হচ্ছে তৃতীয় শ্রেণী। H6 পিরামিডের মধ্যে তৃতীয় শ্রেণীর পিরামিড হলো এমন এক পিরামিড যা সেই সমস্ত দেশের উপযুক্ত যেখানে জন্ম মৃত্যু হার কম। তার মানে এবার এডুকেশন বেড়ে যাচ্ছে, সমাজের চিত্র পাল্টাচ্ছে, জন্মহার নিয়ন্ত্রণে চলে আসছে। তাই পিরামিডের ভূমি খুব প্রশস্ত নয়। তাছাড়া এই পিরামিডের মধ্যস্থলটি উত্তল ধরনের, অর্থাৎ এখানে কর্মী মানুষের সংখ্যা বেশি। তার মানে যতজন জন্মাচ্ছে ততজনই বেঁচে থাকছে। এবার তারা বড় হচ্ছে, বড় হতে হতে বড় মাঝখানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, মানে কর্মক্ষম সংখ্যাটা, এবং তারা আবার বেঁচেও থাকছে অনেক দিন, মৃত্যু হারটাও কম। এটা আমরা কোথায় দেখতে পাই? মোটামুটি উন্নত দেশগুলোতে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। দেখো, পশ্চিম ইউরোপের দেশ, তার মানে কি উন্নত দেশ। চতুর্থ শ্রেণীর H6 পিরামিড এই সমস্ত দেশের উপযুক্ত যেখানে জন্ম মৃত্যু হার বহুদিন ধরে কম থাকার পর হঠাৎ জন্মহার বাড়তে শুরু করেছে। সাধারণ নিম্নবিত্ত দেশ থেকে মানুষের উচ্চবিত্ত দেশে পরিব্রাজন করার ফলে এই উচ্চবিত্ত দেশগুলি জনসংখ্যার পিরামিড ঘন্টা বা বেল আকৃতির হয়। এটা কেমন হয় বলতো? ধরো অস্ট্রেলিয়া, পপুলেশন গ্রোথ এখন কত? মাইনাসে। তাহলে অস্ট্রেলিয়া সরকার দেখছে পপুলেশন কমতে কমতে ওদের এতটাই কমে যাচ্ছে যে ওদের আর দেশে কোনো কর্মক্ষম জনসংখ্যাই থাকছে না, প্লাস দেশই আমাদের বাঁচাতে পারছি না, এরকম ব্যাপার হয়েছে। তখন ওরা, যেটা এখন দেখবে ইয়ে করেছে, জার্মানিও করেছে, আর একটা নেদারল্যান্ড করেছে। নেদারল্যান্ড কি করেছে বলতো? মানে সব স্টুডেন্টদের স্কলারশিপ দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আমাদের এখানে পড়তে আসো, আমাদের এখানে থেকে যাও। কারণ তোমার দেশে যদি পপুলেশন না থাকে তাহলে কর্মক্ষম জনসংখ্যাও থাকবে না। তো ধরো দীর্ঘদিন একটা দেশে মাইনাস যে চলছিল পপুলেশন গ্রোথ, মানে ওখানকার যা অরিজিনাল পপুলেশন আছে তারা আর বেশি সংখ্যা বাড়াতে চাইছে না। তাহলে এমন একটা তারা ইন্টারন্যাশনাল পলিসি নিল যে যে সমস্ত দেশে খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে, যেমন ধরো আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়া কি ডেভেলপিং কান্ট্রি, তাহলে ইন্ডিয়ার লোকজনকে অফার করলো যে তারা যদি নেদারল্যান্ডে চলে যায় তাদের একটা স্কলারশিপ দেওয়া হবে, ওখানে থাকা খাওয়া জায়গা দেওয়া হবে, এবং ওখানে কাজের সুযোগ দেওয়া হবে। এবার তুমি কাজ করবে, পয়সা ইনকাম করবে, কিন্তু থাকা খাওয়ার জায়গাটা পাবে। তুমি তো এখানে থেকে কাজ তো পাচ্ছ না, তাহলে তুমি ওখানে চলে যাবে। তাহলে ওরা মাইগ্রেট হয়ে বেড়ে গেল পপুলেশনটা হঠাৎ করে, মানে ওদের হঠাৎ করে 5 বছরে দেখলে পপুলেশন বেড়ে গেছে, কিন্তু সেটা ওদের অরিজিনাল পপুলেশন নয়। কিভাবে বেড়ে গেল? মাইগ্রেট পপুলেশন।
তখন তাকে আমরা বলি চতুর্থ শ্রেণীর। এখন দেখবে কানাডা, নেদারল্যান্ড এরা প্রচুর স্টুডেন্ট ভিসা চালু করেছে। কিছুদিন আগে একটা বেরোলো না যে আমাদের সব থেকে পৃথিবীর সুখী দেশ ফিনল্যান্ড মনে হয়, এরাও এরাও করেছে চালু। ঠিক আছে, খুব খুব মানে যেতে পারো না, মানে খুব ক্রাইটেরিয়া থাকে হচ্ছে ধরো চীন, জাপান, অস্ট্রেলিয়া, এগুলোতে খুব ক্রাইটেরিয়া। দুবাই আরামসে চলে যাও, দুবাইতে কেন যাবে বলো? দুবাইতে কেন যাবে? কাজের অ্যাভেলেবিলিটি প্লাস কি জানো, এখন হয়তো বুঝতে পারবে না, যখন কাজ করবে বুঝতে পারবে। ট্যাক্স সিস্টেম হচ্ছে আমাদের একটা মারাত্মক সিস্টেম, ওখানে নেই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা যা ইনকাম করি তার ম্যাক্সিমামটাই জিএসটি তে দিয়ে দিই, এবং তুমি ওয়ান টাইম না, তুমি যে স্যালারিটা পাবে সেটা থেকে একটা ট্যাক্স তোমাকে কাটা হবে একটা স্কেলের ওপরে। তুমি একটা জল কিনতে যাচ্ছ সেখানে দেখবে জিএসটি, তুমি একটা খাবার কিনতে যাচ্ছ দেখবে জিএসটি, তুমি দিনে যে কতবার ট্যাক্স দিচ্ছ তুমি হিসাব করতে পারবে না, এবং তুমি যে ইনকাম করছো তারও একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছ। তুমি লন্ডনে যাও, কানাডা যাও, দুবাই যাও, দুবাইতে 0 ট্যাক্স। তুমি কোথায় যেতে চাইবে? ওখানে যেতে চাইবে। তাহলে ওখানে ধরো অরিজিনাল পপুলেশন গ্রোথ কমে গেছিল, তাহলে এই অফারটা ওরা দিয়ে দিল, তাহলে তাহলে কি হবে, পপুলেশনটা 5 বছরই দেখলো ডবলেরও বেশি হয়ে গেল। কিন্তু সেটা কি পপুলেশন বেশি হয়ে গেল? মাইগ্রেট পপুলেশন। ঠিক আছে, কিন্তু মাইগ্রেট পপুলেশন মানে এরকম নয় যে তারা একবারে লেবার ক্লাস, কারণ তাদের একটা ক্রাইটেরিয়া তারা রাখছে যে তারা এখানে এসে কাজ করবে, মানে কোনো তুমি কাজ করে ওদের উপকৃত করবে। মানে আমাদের পশ্চিমবঙ্গের মতো না যে শুধু বাংলাদেশ থেকে আসবে আর এখান থেকে নেবে আবার বাংলাদেশে গিয়ে খরচা করবে, সেরকম না কিন্তু, কারণ তুমিও নিয়ম মেনে যাচ্ছ, লিগালি যাচ্ছ, নিয়ম মেনে যাচ্ছ, এরকম আর কি। তাহলে আমাদের 4টে শ্রেণীর মধ্যে প্রথমটা কি ছিল, একেবারে অনুন্নত ছিল, তারপরে আস্তে আস্তে আমরা ডেভেলপে যাচ্ছি। পঞ্চম শ্রেণী কি বলছে দেখো, পঞ্চম শ্রেণীর এসেক্স পিরামিড এইসব দেশের পক্ষে উপযুক্ত যেখানে জন্মহার মৃত্যুহারের তুলনায় কম, তাহলে মৃত্যুহার বেশি এখানে আবার হয়ে যাচ্ছে, ফলে কিশোর কিশোরীদের সংখ্যা এই দেশগুলিতে কম কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা বেশি। যেমন জাপান কিন্তু এখনো এই প্রবলেমটা ফেস করছে, এবং চীনে এই প্রবলেমটা, চীন তো খুব একটা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রকাশ করে না, চীনে নাকি এই প্রবলেমটা ছিল এবং তার ফলেই নাকি ওরা করোনাটা ইউজ করতে চেয়েছিল। এখন করোনা আফটার কোভিড নাকি এই প্রবলেম থেকে ওরা মুক্তি পেয়েছে, মানে এটা বিশ্বে শোনা খবর, কিন্তু চীন থেকে কখনো দেখবে না পপুলেশন সম্পর্কে কোনো কিছু ওরা আবির্ভাব করে। ঠিক আছে, তো এই যে জাপানের এখন মেন সমস্যা হচ্ছে ওদের কাজের লোক নেই, ওদের এখন কত বছর রিটায়ারমেন্ট করে দিয়েছে জানো? 55। আচ্ছা, ডিউটি আওয়ার্স কতক্ষণ বলো দেখি জাপানে? 6 ঘন্টা। আমাদের এখানে কতক্ষণ? এটা তো প্রাইভেটে, গভর্নমেন্টে কতক্ষণ? 8 আওয়ার্স, অ্যাপ্রক্সিমেটলি 7 আওয়ার্স ধরো। ঠিক আছে, ওখানে 6 ঘন্টা, তার মধ্যে মনে হয় হাফ এন আওয়ার তুমি ঘুমাতে পারবে, টিফিন প্লাস হাফ এন আওয়ার নিয়ে, মানে 1 আওয়ার তোমার রেস্ট টাইম। কারণ জাপানিজদের বক্তব্য যে আমি যদি তোমার থেকে কর্মদক্ষতা 100% পেতে চাই, তোমার ব্রেনটাকে আমাকে রেস্ট দিতে হবে। ধরো আমি চাই যে তুমি খুব ভালোভাবে আমার হয়ে ক্লাস করাও, ঠিক আছে, তো আমি বললাম তুমি একদিনে 10 ঘন্টা ক্লাস নে, খুব ভালো হবে কি ক্লাসের কোয়ালিটিটা? যদি বলি যে তুই একদিনে 3 ঘন্টা করে ক্লাস নে, 3 দিনে 10 ঘন্টা নে, এটা বেটার হবে, কারণ তুমি একদম ফ্রিলি তোমার এনার্জি নিয়ে আসবে, সেই ফুল এনার্জিটা তুমি কি করে দেবে, দিয়ে দেবে। তাহলে একটা মানুষকে পশুর মতো খাটালেই যে তার থেকে আমি কর্মদক্ষতা পেয়ে যাব সেটা তো নয়, জাপান ওটা বিশ্বাস করে না। এই জন্য জাপানের মেন বক্তব্য হচ্ছে আমি একটা কর্মীর কাছ থেকে 100% পেতে গেলে তাকে আমাকে একটা লিমিটেড কাজ করাতে হবে। এই জন্য জাপানের 6 ঘন্টা ডিউটি আওয়ার্স এখন 55 বছরে রিটায়ারমেন্ট করে দিয়েছে। কেন করে দিয়েছে? হ্যাঁ, এত বয়স্কের সংখ্যা বেশি যে ওদের কোম্পানিতে নতুন লোক আসছে না, তাহলে আগে রিটায়ার করে দিলে তাও কিছু নতুন লোক নিতে পারবে, সেই জন্য। তাহলে এই সমস্যার সমাধান কি বলতো, যে নতুন করে পপুলেশন গ্রোথ বাড়ানো। কিন্তু ওই যে আবার বেশি এডুকেটেড হয়ে গেলে ওরা আবার পপুলেশন গ্রোথ বাড়াতে চায় না, মানে বেশি সচেতন হয়ে গেলে যেটা হয়
আচ্ছা, তাহলে আমরা কটা এসেক্স পিরামিড দেখলাম? 5টা। তাহলে অনুন্নত, তার থেকে একটু উন্নত, মোটামুটি তৃতীয় শ্রেণী মানে ডেভেলপিং এ চলে গেছি, চতুর্থ শ্রেণী মানে প্রায় ডেভেলপড হয়ে গেছে, তারপরেরটা একটা অন্য টাইপ যেখানে বয়স্কদের সংখ্যা বেশি, মানে এই দেশগুলো কিন্তু ডেভেলপডই, আন্ডার ডেভেলপও বলতে পারবো না, কিন্তু এদের সমস্যাটা অন্য। ঠিক আছে, এই 5টা শ্রেণীতে আমরা মোটামুটি ভাগ করছি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি রয়েছে দেখো, নারী পুরুষের বয়স ভিত্তিক পিরামিড চিত্র। কি বলছে, এই পিরামিডের সাহায্যে জনসংখ্যার গঠন প্রকাশ ও বিশ্লেষণ করা হয়ে থাকে। পিরামিডের চিত্রটি দেখে কি কি বয়সের নারী পুরুষের সংখ্যা কিরূপ বিভিন্ন দেশের ক্ষেত্রে তা সহজে বোঝা যায়। জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে কোন দেশ রয়েছে সেটাও এই পিরামিড দেখে জানা যায়। মানে যেটা আমরা নর্মাল ডেভেলপিং কান্ট্রি না ডেভেলপড কান্ট্রি সেটা বুঝতে পারবো তো, এই জন্যই আমরা নারী পুরুষের বয়স ভিত্তিক পিরামিডটা ইউজ করে থাকি। আচ্ছা, বয়স পিরামিড, অর্থনৈতিক বয়স পিরামিড, তারপরে চলে আসবো আমার প্রচলন বা মাইগ্রেশনে। আচ্ছা, আগে এটা আমরা একটুখানি পড়ে নিই। বয়স গ্রন্থনা বিশ্লেষণের বিশেষ পদ্ধতি হলো বয়স পিরামিড বা বয়স লিঙ্গ পিরামিড নামে পরিচিত। এর সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের বয়স অনুসারে নারী পুরুষের জন্ম মৃত্যুর আয়তন ও গঠন বিন্যাস হয়। তার মানে নারী বেশি মারা যাচ্ছে না পুরুষ বেশি মারা যাচ্ছে তার একটা বিন্যাস আমরা দেখছি। অর্থনৈতিক দিক থেকে সক্রিয় এবং অকার্যকর কোন জনগোষ্ঠী, মানে মেয়েরা বেশি কাজ করছে না পুরুষরা বেশি কাজ করছে। বয়সপুঞ্জের প্রকৃত ভোগ ও উৎপাদনের নমুনা বর্তমানে পিরামিডের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটা দেখলে তুমি সেই জায়গা, তুমি ধরো তোমার যেখানে থাকো মেদিনীপুরে, তুমি যদি দেখো যে মেদিনীপুরে ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে নারীর সংখ্যা বেশি, তাহলে তুমি কি বলবে ওখানটা ডেভেলপড। যদি বলো যে ওখানে ম্যাক্সিমাম কাজ কারা করে, মহিলারা কাজ করছে, তাহলে জানবে ওটা ডেভেলপ জায়গা। ঠিক আছে, যেমন দেখবে কিছু কিছু জায়গায় আমাদের নারী তান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে, যেমন মেঘালয়া, মণিপুর, নর্থ ইস্টের পার্টগুলো, তো ওগুলো যে একেবারে তার মানেই খুব ডেভেলপ জায়গা অর্থনৈতিক দিক থেকে, সেটা কিন্তু নয়। অর্থনৈতিক দিক থেকে আর এডুকেশনের দিক থেকে ডেভেলপড মানেই যে শুধু নারীরাই বেশি কাজ করবে পুরুষরা কাজ করবে না সেটা নয়, নারী পুরুষের অনুপাতের সংখ্যাটা কি হতে হবে, সমান হতে হবে, তবে সেই জায়গাটাকে আমরা কি বলবো, ডেভেলপড বলবো। ওকে, তো এটা চলে গেল মোটামুটি জনসংখ্যার বয়স নারী ভিত্তিক যত কিছু আমাদের কাণ্ড কারখানা ছিল, ইউনিট ছিল, সব সম্পর্ক আমাদের এটা গেল। এরপরে আমাদের জনসংখ্যার আরেকটা পার্ট, সেটা হচ্ছে প্রচরণ বা মাইগ্রেশন যেটাকে আমরা বলি। ওকে, আচ্ছা, তো ধরো তোমাকে দুটো অফার দেয়া হলো, তুমি চাকরি পেয়েছো কলকাতা, আরেকটা হচ্ছে আমাদের সুন্দরবন, কোথায় চাকরি নেবে? কলকাতা। ধরো তুমি আরেকটা চাকরি পেয়েছো ইউএসএ, একটা চাকরি পেয়েছো সাউথ আফ্রিকা, কোথায় যাবে? কেন? কি কি বেটার ফ্যাসিলিটি? কলকাতাতেই বা আসবে কেন, ইউএসএ তেই বা যাবে কেন? কি কি বেটার ফ্যাসিলিটি? এডুকেশন তো তোমার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, প্রথম হচ্ছে হেলদি ইনফ্রাস্ট্রাকচার থেকে বড় কথা, জীবনযাপনের জন্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা কি? ট্রান্সপোর্ট, কমিউনিকেশন। ঠিক আছে, হেলথ ইস্যু মানে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থা মানে এটা নয় যে স্বাস্থ্যবিধি মানে তুমি যে খাবার খাবে সেগুলো অরিজিনাল। আমাদের যত আন্ডার ডেভেলপমেন্ট জায়গায় থাকবে তত তোমাদের কি হবে, ভেজাল খাবে। ঠিক আছে, তাহলে কিছু এমন ক্রাইটেরিয়া রয়েছে যার টানে তুমি সুন্দরবন ছেড়ে কলকাতা আসতে চাইছো, বা সাউথ আফ্রিকার কোনো কান্ট্রি ছেড়ে তুমি ইউএসএ যেতে চাইছো। যে কারণগুলো তোমাকে টানছে, অ্যাট্রাক্ট করে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা কি বলছি, পুল ফ্যাক্টর, টেনে নিয়ে চলে আসছে। ঠিক আছে, পুল ফ্যাক্টর কখন বলবো, যখন তুমি বাধ্য হবে, চলে যাবে কিন্তু তুমি যেতে চাও না, বাধ্য হবে। কি দেখো, ধরো প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে সব থেকে বড় উদাহরণ।
ধরো বিশাল আমাদের এখানে ভূমিকম্প হলো, আমরা সব রিফিউজি হয়ে গেলাম, মানে অন্যদের সাহায্য না করলে আমাদের এখন খাওয়া হবে না। তাহলে আমাকে ধরো সাপোজ তোমার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, তুমি ত্রাণ শিবিরে আছো, এবার টোটাল পপুলেশন ভাগ হচ্ছে যে এতজন এই দেশ নেবে, এতজনকে ওই দেশ নেবে। দেখা গেল তোমার 5 জনের মধ্যে 3 জন একটা দেশে চলে যাচ্ছে, 2 জন একটা দেশে চলে যাচ্ছে, তুমি চাইলেও একসাথে থাকতে পারবে না। এটা হচ্ছে পুশ ফ্যাক্টর। মেয়েরা বৈবাহিক সূত্রে শহর থেকে কোথায় চলে যায়? গ্রামে চলে যায়, যেখানে খুশি চলে যায়, তাকে থাকতেই হবে। এটা হচ্ছে পুশ ফ্যাক্টর, মানে তাকে ঠেলে পাঠানো হচ্ছে। ঠিক আছে, চাকরির ট্রান্সফার, তুমি যেতে বাধ্য। তুমি ধরো খুব একটা হাইফাই শহরে থাকতে, এইবার তোমাকে ধরো তোমার স্কুল পড়লো সুন্দরবনে, তুমি আর না এখানে থাকতে পারবে, না তোমার দেশের বাড়িতে থাকতে পারবে, তোমার কোথায় গিয়ে থাকতে হবে? সুন্দরবনের ওই কাদা জলা মাটিতে, তুমি বাধ্য ওখানে গিয়ে থাকতে। এগুলো হচ্ছে পুশ ফ্যাক্টর। ঠিক আছে, আবার ধরো তুমি রিটায়ার করে গেছো, তোমার যা টাকা পয়সা আছে, তুমি ঠিক করে নিয়েছো একটা সুন্দর কোথাও গিয়ে আমি বাড়ি কিনবো বা ওখানে একটা কোনো ফ্ল্যাট কিনবো, থাকবো। সেটা কি কি ফ্যাক্টর? পুল ফ্যাক্টর। এবার এই পুল ফ্যাক্টর কোথা থেকে কোথায় হতে পারে? গ্রাম থেকে গ্রামে হতে পারে। গ্রাম থেকে গ্রামে কিরা কেন হতে পারে? মানে গ্রাম থেকে গ্রামেই বা কেন যাবো আমি? দুটোই তো গ্রাম, তাহলে কেন যাব? ধরো হায়ার স্টাডি। গ্রাম থেকে গ্রাম মানে কি? আমি ধরো সাপোজ বলছি, তোমাদের ওখানে যদি আমি বলি, তোমাদের ওখানে খুব ইন্টেরিয়ার জায়গা আছে, আবার খুব সিটি টাইপের জায়গা আছে, তাই তো? কিন্তু দুটোই ডেফিনেশন হিসেবে ভিলেজ। তোমার গ্রামে কোনো হাই স্কুল নেই বা কোনো ইউনিভার্সিটি নেই, তা তুমি ইউনিভার্সিটি পড়ার জন্য কোথায় চলে আসবে? অন্য একটা গ্রামে যেখানে ইউনিভার্সিটি আছে। তা তুমি গ্রাম থেকে কোথায় চলে গেলে? গ্রামে চলে গেলে। দেখবে আমাদের এখানে এই যে তুমি চলে এসছো, তোমার কি আর ওখানে গিয়ে থাকতে সেটেল হতে ইচ্ছা করে না? এখানে সেটেল হতে ইচ্ছা করে। কেন হতে ইচ্ছা করে এখানে বলো? এখানে সুযোগ সুবিধা অনেক বেশি, তুমি এখানে পড়া থেকে শুরু করে সবকিছুর দিক থেকে সুযোগ সুবিধা বেশি পাচ্ছ। তাহলে আমাদের গ্রাম থেকে গ্রামেও পসিবল। ঠিক আছে, দুটো ফ্যাক্টরের ক্ষেত্রেই কিন্তু বলছি, পুশ বলো পুল বলো। ঠিক আছে, আচ্ছা, গ্রাম থেকে শহরে, এটা তো 100%, কারণ গ্রামে সবকিছু ফ্যাসিলিটি থাকে না যেটা আমরা শহরে পাই। কি কি ফ্যাসিলিটি? এডুকেশন, হেলথ সেন্টার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, জব ফ্যাসিলিটি, অল ফ্যাসিলিটি আর অ্যাভেলেবেল ইন সিটি এরিয়া, যেগুলো গ্রামে থাকে না। তাহলে তুমি পুল ফ্যাক্টরের একটা প্রধান বলতে পারো গ্রাম থেকে শহর। পুশ ফ্যাক্টরে কেন যাব? সেটা তোমার জব পারপাসে হতে পারে, তোমার বৈবাহিক সূত্রে হতে পারে, তোমার এডুকেশন সূত্রে হতে পারে, তুমি হায়ার স্টাডি করার জন্য তোমাকে বাধ্য হয়ে চলে আসতে হলো, তারপরে তুমি থেকে যেতে পারলে, এবং প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে। শহর থেকে শহর, শহর থেকে শহর কোন কোন ফ্যাক্টরে যেতে পারো? জব ট্রান্সফার, পুশ পুল দুটোই হতে পারে। এবার কিরকম শহর থেকে শহর হতে পারে? ধরো একটা নর্মাল শহর থেকে মেট্রোপলিটন সিটি হতে পারে। যেমন হাওড়া একটা শহর, সিটি, এখানে যেটা আমরা বসে আছি। কলকাতাও সিটি, কোনটা বেশি ডেভেলপ? কলকাতা। আর তুমি কোথায় যেতে চাইবে? কলকাতা। মানে আমাকে ধরো যদি বলে যে বেলুড়ে একটা ফ্ল্যাট কিনবেন না শিয়ালদা একটা ফ্ল্যাট কিনবেন, কোথায় কিনবো? শিয়ালদা। তাহলে এটা কি হলো? শহর থেকে শহরে হয়ে গেল। আচ্ছা, শহর থেকে গ্রামে, পুশ ফ্যাক্টর, মানে যেতে চাইবো না, কিন্তু যদি কোনো কারণে বাধ্য হয় তাহলে আমাকে যেতে হবে। এটা ফিমেলদের বৈবাহিক সম্পর্কে হয় অনেক সময়, তোমাদের জব ট্রান্সফারের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, আবার এইটা আবার অনেক সময় দেখা গেছে শহর থেকে গ্রামে, যেটা আফটার রিটায়ারমেন্ট লাইফ কাটানোর জন্য পলিউশন ফ্রি জায়গায়, মানে সেটা যদি খুব হেলদি প্লেস হয়, ধরো কোনো সি সাইড হলো বা কোনো মাউন্টেনিয়াস জোন হলো, হতে তো পারে। ধরো আমাদের দার্জিলিং এর প্রচুর গ্রাম রয়েছে, তো আমরা যদি সুযোগ পাই কোথায় গিয়ে থাকবো? দার্জিলিং এর গ্রামে গিয়ে থাকবো। সেটা কিন্তু আমি শহরে, কলকাতা শহর থেকে কোথায় চলে গেলাম? গ্রামে চলে গেলাম। কিন্তু আমি কিসের জন্য গেলাম ওখানে? ওয়েদারের জন্য, মানে সুস্বাস্থ্যের জন্য আর কি চলে গেলাম। ঠিক আছে, তো এই কারণগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর। তো এগুলো কি আমাদের লাইন বাই লাইন পড়তে হবে? পড়তে হবে না, জাস্ট এরকম করে যদি মোটামুটি মনে রাখো, এই দেখো শ্রেণী বিভাগগুলো এখানে লেখাই গেছে, তাহলেই মনে থাকবে। শ্রেণী বিভাগের ক্ষেত্রে আবার দুটো আছে দেখো, একটা আন্তর্জাতিক, একটা অন্তর্দেশীয়।
আন্তর্জাতিক মানে তুমি যদি একটা দেশ থেকে অন্য দেশে বেশ কিছু বছরের জন্য স্থায়ীভাবে চলে যাও তাহলে আন্তর্জাতিক। আর তুমি যদি ধরো কলকাতা ছেড়ে মুম্বাই চলে যাও তাহলে সেটা হচ্ছে অন্তর্দেশীয়। কিন্তু তোমাকে দুটোরই ক্ষেত্রে ডিপেন্ড করে, মানে স্থায়ীভাবে বসবাস করতে হবে। স্থায়ীভাবে বসবাস না করলে কি বলবো, যাযাবর, আংশিক যাযাবর, যারা পশুপালন হয়, মরশুমি পরিযান। মরশুমি পরিযান কারা হয় জানো? লেবার, যারা কৃষিকাজ করে। দেখবে আমাদের এখান থেকে বা তোমাদের গ্রাম থেকেও প্রচুর কৃষক কেরালায় ধান তুলতে যায় সিজনে। কেরালা তামিলনাড়ুতে প্রচুর কৃষক কাজে লাগে, কারণ ওখানকার অধিবাসীরা, অরিজিনাল অধিবাসীরা খুব একটা কৃষিকাজে ডেভেলপ নয় তারা। মানে কৃষিকাজের থেকে ওখানে যেহেতু আমাদের অন্যান্য আইটি সেক্টর বা টার্সিয়ারি জব অনেক বেশি ডেভেলপ, ওরা ওই কাজ করতেই বেশি পছন্দ করে। তখন আমরা কি করি, ওরা কি যায় একটা সিজনে কাজ করতে যায়, আবার কাজ শেষ হয়ে গেলে চলে আসে। মানে ঋতু পরিবর্তনের মতো ওরা নিজেদের কর্মকে পরিবর্তন করে, ঠিক আছে। সেবামূলক কাজ মানে যারা আমরা এনজিওর কাজ করে তারা যায়। কিন্তু তুমি যদি স্থায়ীভাবে চলে যাও তাকে আমরা কি বলবো, মানে মাইগ্রেশন করে নিয়েছো। পরে দেখো কারণগুলো আছে যে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, কারণ এই কারণগুলো এখানে দেয়া আছে কেন জানো তো, এই যে পয়েন্টগুলো তোমাদের পরীক্ষায় এক একটা প্রশ্ন, যতগুলো পয়েন্ট পাবে পরীক্ষাতে এক একটা এরকম করে প্রশ্ন। তো মোটামুটি তাহলে আজকে আমরা মাইগ্রেশন অবধি পড়লাম। বলো এবার তোমার কি সুবিধা অসুবিধা হয়েছে বলো তো, মানে তোমার কি মনে হচ্ছে এরকম ভাবে পড়বো এবং ধরো এবার এর ওপরে একটা এমসিকিউ সেশন হবে। এবার এইটার ওপরই কিন্তু এমসিকিউ সেশন হবে না, কারণ ধরো শুধুমাত্র পপুলেশন থেকে আমরা কতটা এমসিকিউ করতে পারি, করব পপুলেশন যে চ্যাপ্টারটা রয়েছে, যে আমাদের জনসংখ্যার যে পুরো চ্যাপ্টারটা রয়েছে তার উপরে আমরা এমসিকিউ সেশন করব। হয়তো দেখা গেল সেখান থেকে আমাদের এই পপুলেশন থেকে 10টা এমসিকিউ রয়েছে, দরকার হলে 20টা এমসিকিউ রয়েছে। আবার যদি সেরকম না হয় দেখলে যে 5টা রয়েছে, মানে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। কারণ টপিক ওয়াইজ এমসিকিউ না করে আমরা কি করবো চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ, এবার টপিক ওয়াইজ এমসিকিউ থাকবে, আমাদের আরো অনেক স্যাটারডে সেশন থাকছে, সেখানেও কিছু তোমাদের অবশ্যই টপিক ওয়াইজ এমসিকিউ করা হবে। চেষ্টা করা হবে এই টাইমের মধ্যে যতটা করা যায় আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ টপিক ধরতে গেলে আমাদের কাউন্টের বাইরে, তাই না? আচ্ছা, তোমার সাজেশন বলো এবার কি, মানে তোমার ফিলিংস বলো। গ্রাফগুলো অবশ্যই অ্যাড করবে, এবং শুধু অ্যাড কেন, এটা তো ধরো তুমি যখন পড়াবো, আজকে তো আমাদের একটা ডেমনস্ট্রেশন ছিল, এটা কি হবে পরবর্তী ক্ষেত্রে যখন ধরো টপিক আমাদের ব্যাচের ক্লাস শুরু হচ্ছে পড়াবো, তখন ওই পড়ানোর সাথে সাথে গ্রাফগুলো খাতায় আঁকবে। ওই টপিকগুলো যখন পড়াবো ওটার সাথে সাথে ওই গ্রাফগুলো খাতায় আমরা একেবারে এঁকে নিলাম, পড়ে বলে আর কিছু নেই, তুমি বাড়ি গিয়ে আর কত সময় হবে, ঠিক আছে, একেবারে এখানেই হবে। আর কি বক্তব্য আছে বলো। হ্যাঁ, ওটা টপিকে আমি যেটা প্রোভাইড করব, আমি টপিকের ওপরে শোনো, এইটা যেটা করব আমি, যে আমি যে ধরো এরকম ছোট ছোট যে টপিকগুলো পড়াবো, এইটা শেষে আমি এখান থেকে ধরো 10টা 20টা প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি উত্তর দিলে, এটা আমাদের কনভারসেশনে থাকবে। কিন্তু আমি যে টপিকটা পড়াবো, টপিক মানে হচ্ছে আমি ধরো জিও টেকটনিক পড়ালাম, সেই জিও টেকটনিকটা আমার ধরো 3টে 4টে ক্লাসে কভার করলাম, তারপরে ফুল জিও টেকটনিকের উপরে আমি একটা সেট দিয়ে দেবো এমসিকিউ। কারণ তোমাদের এই এমসিকিউ সেশনটা আবার স্যাররা নেবেন, অর্ঘ স্যার নেবেন, ঠিক আছে, তাহলে ওই স্যাররা নেবেন, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস পেয়ে যাচ্ছ, অসুবিধা নেই। এবার আমরা প্রত্যেকদিন যে টপিকগুলো পড়বো তার উপরে গেলাম যে তাহলে এখান থেকে আমি 2-3-10টা প্রশ্ন করি, বল সেরকম করলাম। এবার ধরো এমন কোনো টপিক আছে যে সেখান থেকে খুব একটা প্রশ্ন করার নেই, ধরো আমরা পাঁচ সংস্থান তত্ত্ব পড়ছি, কত প্রশ্ন করবো, টপিকটাই জেনে রাখি, তাহলে টেকটনিকটা পড়ার পরে আমরা প্রশ্ন করবো। টেকটনিক থেকে প্রচুর এমসিকিউ হতে পারে, কেন বলো তো, ওই যে ওখানে নদী হিমবাহ ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো আছে না, মানে ওগুলো তো ভরে ভরে এমসিকিউ হতে পারে, ঠিক আছে, আবার পরীক্ষা। হ্যাঁ, একদম তাই, ওখানে প্রচুর প্রশ্ন ওখান থেকে। আর ওই প্রশ্নগুলো আবার তোমাদের অন্য পরীক্ষাতেও আসে, তাই না, ওই চ্যাপ্টারটা কিন্তু একদিক থেকে ভালো। তুমি ধরো পৃথিবীর ক্রাস্ট পড়বে, ওটাও তোমাদের অন্য পরীক্ষায়, তাই তো, যে অন্যান্য পরীক্ষাতেও আসে, মানে তুমি ধরো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পড়বে, সেটাও আসে, তুমি ভলক্যানো পড়বে, সেটাও অন্য পরীক্ষায় আসে, পুরো ল্যান্ডফর্মটা অন্য পরীক্ষায় আসে।
আরেকটা চ্যাপ্টার তো রিজিওনাল চ্যাপ্টার, পুরোটাই রিজিওনাল জিওগ্রাফি, যেটা পুরোটাই তোমার অন্য পরীক্ষাতে আসে। এনভায়রনমেন্ট জিওগ্রাফি আসে না অন্য পরীক্ষাতে? প্রচুর আসে। বায়োজিওগ্রাফিটা তাও কম আসে, কারণ ধরো সয়েলের না যে পার্টটা অন্য পরীক্ষা আসে সেই পার্টটা আবার এটাই নেই। হ্যাঁ মানে সয়েলের ওই প্রোফাইল স্ট্রাকচার ওইগুলো আবার অন্য পরীক্ষা আসে না। ওখানে কি আসে, কোন সয়েলে কি ক্রপস বেশি হয়, হ্যাঁ সয়েল ক্লাসিফিকেশন, এবার সেইগুলো আবার এটাই নেই, এটাই আবার অন্য সয়েলের পার্টটা আছে। কিন্তু এনভায়রনমেন্টটা তো পুরোই তোমাদের পরীক্ষায় আসে, এবং বিশেষ করে তুমি যেই সিজিএল টিজিএল দিচ্ছ এনভায়রনমেন্টের তখন একটা আলাদা পুরো মানে পোর্শনই থাকে, ঠিক আছে। আর একদমই যেটা আসে না, যেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালটা, কার্টোগ্রাফিটা, ঠিক আছে। ইকোনমিক জিওগ্রাফিটাও তাও কিছুটা কিন্তু আসে, মানে ধরো মিনারেলস, ইন্ডাস্ট্রি, ঠিক আছে। শোনো এই মডেলগুলো না এমসিকিউ আসার চান্স খুব কম, মানে এমসিকিউটা আসবে ওখান থেকে ডাইরেক্ট, মানে মডেলগুলোর একেবারে ভেতরে ঢুকে গিয়ে, মানে ধরো বৃত্তকলা মডেল থেকে, হ্যাঁ হ্যাঁ এরকম, মানে ওগুলো কিরকম পড়বো জানো তো, এরকম কোনো থিওরি নয়, জাস্ট আঁকাটা এঁকে নিয়ে কি বলতে চেয়েছেন উনি সেটা মাথায় রাখতে হবে, তাহলে ওখান থেকে এমসিকিউ, মানে ওই পুরো থিওরিটা আমার মনে রাখাটা জরুরি নয় এমসিকিউর জন্য, ঠিক আছে। কিন্তু তাও কিছু কিছু পার্ট তোমার ইকোনমিক্সের অন্য পরীক্ষাতে আসে, তোমার মাইনিং পুরোটা পাবে, ইন্ডাস্ট্রি পুরোটা পাবে, তোমার এগ্রিকালচারের যে ক্রপ প্রোডাকশন স্টেটগুলো থাকে সেগুলো অন্যান্য পরীক্ষায় পাবে। তো ক্লাইমেটোলজি অনেকটা আছে অন্য পরীক্ষাতে, মনসুন, জেট উইন্ড, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক লেয়ার, এগুলো সামনে রিপোর্টটায় পাবে। কিন্তু 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 এই পরীক্ষাটার জন্য একটু সময় দিতে হবে, ঠিক আছে। মানে অন্য পরীক্ষাতে এলেও ওই পড়ার ধরনগুলো একটু আলাদা, আর এই পড়ার ধরনগুলো একটু ডেপথে পড়তে হবে, আর সব থেকে বড় কথা হাতে টাইমটা খুব কম। তো সেই জন্য মোটামুটি একদম যেহেতু আমাদের এখানে মানে নাম্বার অফ ক্লাস প্রচুর পাবে তুমি, এটা সব সাবজেক্টের তরফ থেকে বলে। হ্যাঁ আমি তো এটা বলে দেবোই, আমি এই জন্য বলছি ইংলিশ ভার্সন থাকুক আর বাংলা ভার্সন থাকুক, যে বই থাকুক। তো আমি বললাম যে কালকে আমি জিও টেকটনিক থেকে 3টে পড়াবো, জাস্ট রিডিং পড়ে চলে আসবে, মানে যাতে জিনিসটা জানা থাকে, ঠিক আছে। তো সেটা আমাদের একদম রুটিনে আমি প্রথম দিনই কোন দিন কি টপিক নেবো ওটা পুরো একটা চার্ট করে নেবো, নাহলে আমাদের টাইম টু টাইম আমরা এগোতে পারবো না, ঠিক আছে। আর আমাদের নাম্বার অফ ক্লাস তো প্রচুর পাবে, মানে সব সাবজেক্টেরই অনেকগুলো করে টিচার থাকছে, নাম্বার অফ ক্লাস থাকে, তুমি যদি শুধু ক্লাসের সাথে নিজেকে প্রিপেয়ার করে নাও, তোমার টাইম টু টাইম সিলেবাস শেষ হয়ে যাবে, কারণ তোমাকে আর আলাদা করে আর বাড়িতে এক্সট্রা টাইম দিয়ে পড়তে হবে না। বোঝা গেছে তো? তাহলে কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। সমস্যা যদি থাকে সেটা কোথায় ক্লিয়ার করবে? ক্লাসেই কিন্তু, ওকে। ক্লাসে ক্লিয়ার না করলে কিন্তু হবে না। দেখো সেটা না এখনো ভাগ হয়নি, ঠিক আছে, কারণ স্যার যেটা বলেছেন যে অফলাইনটা ম্যাক্সিমামটাই টপিকগুলো আমি পড়াবো, ঠিক আছে। তো ব্যাচ শুরু হলে হোক আমাদের মোটামুটি, কাল থেকে তোমরা অনলাইন ক্লাসে পেয়ে যাবে, মানে তোমরা যারা জয়েন করবে তোমরা অনলাইনও পাবে অফলাইনও পাবে, এবার কালকে থেকেই তোমরা মানে একদম অনলাইনে ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর ধরে নাও নেক্সট উইক থেকে রেগুলার ওয়াইজ উইকলি 2 দিন করে, টোটাল 3 দিন করে হবে, মানে 2 দিন হয়তো আমি নেবো আর আরেকদিন হয়তো আরেকদিন স্যার নেবে, মানে অফলাইনে রুটিন পেয়ে যাবে। মানে কাল থেকে তুমি আজকে জয়েন করলে কাল থেকে এমনি অনলাইনে ক্লাস করতে পারছো, নেক্সট উইক থেকে অফলাইন, আশা করি নেক্সট উইক থেকে, নাহলে এই উইকে শেষেও হয়ে যেতে পারে, অসুবিধা। আমার অফলাইন পড়াতে আমি খুব ভালোবাসি। হুম।